বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি তরুণ স্যার আপনাদের জন্য কিছু বায়োলজির ক্লাস নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। ইন্টারমিডিয়েট এবং 9-10-এর জন্য ক্লাসগুলো হবে। তো আজকে আমি কোষ এবং কোষের গঠন আমি কিছু টপিক আলোচনা করব। প্রথমে আমরা কোষ-ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা আলোচনা করব। তো ফ্লুইড মোজাইক মডেল আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রোটিন জিনিসটা জানতে হবে কি। আমিষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আমরা জানি না প্রোটিন কিভাবে আসে। আমরা 9-10 থেকে পড়ে আসছি প্রোটিন, কিন্তু প্রোটিন আসলে এর সাথে আমরা অনেকেই পরিচিত না। আমরা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এভাবে মুখস্থ করে আপনি যদি বায়োলজি পড়েন আপনার মনে থাকবে না বা পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন না, শিখতে পারবেন না ইনশাল্লাহ। দেখেন, এটা হলো অ্যামিনো অ্যাসিড। এটা হলো ফ্যাটি অ্যাসিডের একটা জাতক। তো আমরা সংজ্ঞাটা যদি বলি, ফ্যাটি অ্যাসিড থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে ফ্যাটি অ্যাসিড COOH কার্যকরীমূলক। ফ্যাটি অ্যাসিড থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে যদি অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয়, যে অ্যাসিড পাওয়া যায় তাকে বলা অ্যামিনো অ্যাসিড। আমি আবার বলছি, ফ্যাটি অ্যাসিড থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করা হলে যে অ্যাসিড পাওয়া যায় তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। তার মানে অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি কার্বক্সিল মূলক থাকবে এবং একটা অ্যামিনোমূলক থাকবে। আমি আবার বলছি সংজ্ঞাটা, ফ্যাটি অ্যাসিড থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে অ্যামিনোমূলক দ্বারা যদি প্রতিস্থাপিত করা হয়, অ্যামিনোমূলক NH2 অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করা হলে যে অ্যাসিড পাওয়া যাবে তাকে বলে অ্যামিনো অ্যাসিড। এখন দেখেন, এই যে অ্যামিনো অ্যাসিড, এটা যদি আমরা আর একটু ভেঙে লিখি, এখানে নাইট্রোজেনের যোজন এখানে 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে নাইট্রোজেনের যোজনী 3, উপরে একটা হাইড্রোজেন, নিচে এটা অ্যালকাইলমূলক। অ্যালকাইলমূলক আপনারা জানেন এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের যোজনী 2, আর এটা হলো OH মূলক। একই জিনিস। এভাবে লিখতে পারবেন আপনারা অ্যামিনো অ্যাসিডের সংকেত, এভাবে লিখতে পারবেন আপনারা অ্যামিনো অ্যাসিডের সংকেত। আমি যদি প্লাস আরেকটা অ্যামিনো অ্যাসিড লিখি, একটু দেখবেন, সেম আরেকটা অ্যামিনো অ্যাসিড যদি আমি লিখি, পাশাপাশি দুটো অ্যামিনো অ্যাসিড। একটু শুনবেন, প্রোটিন আমরা সবসময় নাম শুনি। প্রোটিন কি, প্রোটিন কোত্থেকে আসে, প্রোটিন উৎস, প্রোটিন আমরা প্রতিদিনের সাথে পরিচিত। আমরা প্রোটিন শব্দটা প্রতিদিন আমরা বলছি, পড়ছি, লিখছি পরীক্ষার হলে, কিন্তু আমরা জানি না প্রোটিন কিভাবে আসছে, প্রোটিন কি। এখন দেখেন, দুটো অ্যামিনো অ্যাসিড আছে। দুটো অ্যামিনো অ্যাসিডের একটার কার্বক্সিল গ্রুপ, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের OH অংশটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আপনি কিন্তু এখানে অ্যালকোহল না, এটা OH মূলক বলা যাবে না, বলতে হবে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং আরেকটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনোমূলক। আপনারা জানেন কার্বক্সিল মূলকের OH অংশটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই কারণে এটা কিন্তু অ্যালকোহল বা OH এর বিক্রিয়া না। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ, দুটোই কার্যকরীমূলক। যখন বিক্রিয়া করবে, দেখেন এখানে কোনো পানি অপসারিত হবে। দেখেন OH এবং H, বইতে এইভাবে লেখা পাবেন না আপনারা, যেই বই ফলো করেন। আমার সবগুলো হ্যান্ডনোট আছে, আমি পরবর্তীতে আস্তে আস্তে ঠিকানা দিব আপনাদের। হ্যান্ডনোটগুলো নিলে আপনারা খুব উপকৃত হবেন। একটি অ্যামিনো অ্যাসিডের OH মূলক, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ
অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ বিক্রিয়া যদি করে তাহলে এখানে OH আর H মিলে পানি হয়। এবার আমরা যদি এই সমীকরণটাকে যোগ করে দিই, আমি নিচে লিখলাম, দেখেন এই সাইড যেভাবে আছে এভাবে লিখলাম আমি, H আর দেখেন OH কিন্তু লিখবো না, কারণ OH পানি হয়ে গেছে, মাইনাস পানি। তাহলে এটার সাথে বন্ডিং হয়ে গেল নাইট্রোজেনের H লিখবো না, উপরে Hটা লিখবো। এরপরে আবার ধরুন H যেভাবে আছে এভাবে, আর এই, তাহলে এই জায়গায় একটা বন্ধন হয়েছে, আপনারা দেখেন দুইটা অ্যামিনো অ্যাসিডের বন্ধন হয়েছে। এই বন্ধনটাকে বলে পেপটাইড বন্ড। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? পরীক্ষা কিন্তু আসে, পেপটাইড বন্ড কাকে বলে। সংজ্ঞাটা দাঁড়ালো একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ। আপনি ফ্লুইড মোজাইক মডেল আমরা পড়াচ্ছি, কিন্তু এগুলো না জানলে আপনি ফ্লুইড মোজাইক মডেল বই থেকে যদি মুখস্থ করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। পরীক্ষা আপনি ফ্লুইড মোজাইক মডেলের বই খুলে দেখেন, গাজী আজমল, আবুল হাসানের বই, ইম্পসিবল, এটা মুখস্থ করে কোনো স্টুডেন্ট পরীক্ষা হলে লিখতে পারবে না। আপনি আমার সাথে থাকেন, ক্লাসটা দেখেন আমি কিভাবে পড়াচ্ছি। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ পরস্পরের সাথে বিক্রিয়া করে যে বন্ড হয় তাকে বলে পেপটাইড বন্ড। এবং মনে রাখবেন, প্রতি অণু পেপটাইড বন্ডে এক অণু পানি অপসারিত হচ্ছে। প্রতি অণু, প্রত্যেকটা পেপটাইড বন্ডে এক অণু পানি অপসারিত হবে। এখন দেখেন এখানে কিন্তু দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন। দুইটি অ্যামিনো অ্যাসিড আছে, এটার নাম হচ্ছে ডাইপেপটাইড। মনে রাখবেন, পেপটাইড বন্ডের নামকরণ করা হয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যার উপর ভিত্তি করে। পেপটাইড বন্ডের নামকরণ করা হয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যার উপর ভিত্তি করে। এখানে দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, এই কারণে ডাইপেপটাইড। আমি যদি এখানে আরেকটা দেখাতাম, দেখেন ধরেন আরেকটা যদি দেখাই আমি, NH আর দেখেন, তাহলে এখানে এই যে OH এবং এখানে পানি অপসারিত হয়ে এখানে একটা বন্ড হবে। তাহলে একটা অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিড, তিনটা অ্যামিনো অ্যাসিড, এখানে আরেকটা বন্ড হয়ে যাবে, তখন হবে ট্রাইপেপটাইড। দেখেন H আর OH, দেখেন এখানে আরেকটা বন্ড হয়েছে ট্রাইপেপটাইড, কারণ তিনটা অ্যামিনো অ্যাসিড আছে। এভাবে চারটা হলে টেট্রাপেপটাইড, পাঁচটা হলে পেন্টাপেপটাইড। অসংখ্য যদি হয় পলি শব্দের অর্থ এমএনই, পলি শব্দের অর্থ এমএনই, অনেক। এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যদি পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে বলে পলিপেপটাইড বন্ড। আর ওই যৌগটাকে আমরা তখন বলি প্রোটিন। অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে যে পলিমার গঠন করে তাকে আমরা প্রোটিন বলি। আবার শুনেন, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে যে পলিমার গঠন করে তাকে বলে প্রোটিন। বা আপনি সহজে বলতে পারেন প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, আপনি যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করেন, প্রোটিনকে আবার পানি দিয়ে যদি ভাঙেন, তাহলে এরকম অ্যামিনো অ্যাসিড পাবেন। তার মানে আপনি যে প্রোটিন খাচ্ছেন সবগুলো প্রোটিন আমাদের দেহে অ্যামিনো অ্যাসিড হিসেবে সঞ্চিত হয়, অ্যামিনো অ্যাসিড হিসেবে কাজ করে। যেমন প্রোটিন ভেঙে লাস্ট স্টেজ হলো অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো, আমরা 9 10 এটাকে অ্যামাইনো শব্দ পড়ছি, এটা উচ্চারণ অ্যামিনো অ্যাসিড বলে। ইন্টারমিডিয়েট আপনার অ্যামিনো উচ্চারণ আছে সবগুলো বইতে। অ্যামাইনো অ্যাসিড বলা যায়, কিন্তু অ্যামিনো অ্যাসিড বলাই বেটার। তাহলে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ যে বন্ড দ্বারা আবদ্ধ হয় তাকে বলে পেপটাইড বন্ড। প্রতি অণু পেপটাইড বন্ডে এক অণু পানি অপসারিত হয়। মনে রাখবে, আপনারা 9 10 কেমিস্ট্রি পড়ছিলেন, একটা হচ্ছে জুট পলিমারকরণ, একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমারকরণে আপনারা পড়ছেন পানি, কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া, ক্ষুদ্র অণু অপসারিত, এখানে পানি অপসারিত হয়েছে। তাহলে প্রোটিন একটা পলিমার, কার পলিমার? অ্যামিনো অ্যাসিডের পলিমার। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে যেই পলিমার গঠন করে তাকে আমরা প্রোটিন বলি। সহজে দুই কথা বলা যায়, প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের একটি পলিমার। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়। কিভাবে? আমি আবার বলছি, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ যে বন্ড দ্বারা আবদ্ধ হয় তাকে বলা হয় প্রোটিন। ওকে, এই প্রোটিনটা আমাদের কাজে লাগবে। এখন দেখেন,
এই প্রোটিন আমাদের কাজে লাগবে কিন্তু আপনার ফ্লুইড মোজাইক মডেলে। দেন আমরা পড়বো লিপিড। আপনার 9, 10-এ পড়ে আসছেন লিপিড জাতীয় পদার্থ হলো স্নেহ জাতীয় পদার্থ, মানে স্নেহের বাংলা শব্দ হচ্ছে লিপিড। এখন আমরা বেশিরভাগই অনেকে বলে যে স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলে, আবার কেউ কেউ বলে যে লিপিড জাতীয় পদার্থকে স্নেহ বলে, এরকম আর কি, মানে ইংলিশটারই আপনি বাংলা করে বলতেছেন সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞা নাই। এই সংজ্ঞা আপনি লিপিড কাকে বলে আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন, ইন্টারমিডিয়েট পড়ে আপনি ডাক্তার হয়ে যাবেন, কিন্তু লিপিডের সংজ্ঞাটা পারবেন না, এটা হয় না। মনে রাখবেন কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ। আমার মনে হয় এটা জানেন আপনি, সম্পৃক্ত কে অসম্পৃক্ত কে। কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একবার শুনেন আজীবন মনে থাকবে, বইতেও পাবেন না এভাবে। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সম্পৃক্ত বা অসম্পৃক্ত জৈব রাসায়নিক পদার্থ। মনে রাখবেন প্রোটিন, লিপিড এগুলো কিন্তু অর্গানিক জৈব রাসায়নিক পদার্থ যা পানিতে অদ্রবণীয়। পৃথিবীর কোনো লিপিড পানিতে দ্রবীভূত হয় না। তেল, চর্বি, মাখন, ঘি, মোম, মনে রাখবেন মোমও একটা লিপিড। আমরা যে মোম ইউজ করি, ওয়াক্স, WAX, এগুলো কিন্তু পানিতে দ্রবীভূত, যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবকে মানে অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথার, বেনজিন, এগুলো। পানি হলো অজৈব দ্রাবক। তাহলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সম্পৃক্ত বা অসম্পৃক্ত জৈব রাসায়নিক পদার্থ। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত 3টি মৌলিক পদার্থ। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত। এখানে অনেক কিছু আছে, আমরা পরে যাচ্ছি। আমরা জাস্ট লিপিডের সংজ্ঞাটার মধ্যে আসছি, কারণ আমাদের ফ্লুইড মোজাইক মডেলে দেখেন লাগবে এটা। সম্পৃক্ত বা অসম্পৃক্ত জৈব রাসায়নিক পদার্থ যা পানিতে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়, তাকে আমরা লিপিড বলি। আমার সাথে একবার বলেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সম্পৃক্ত বা অসম্পৃক্ত জৈব রাসায়নিক পদার্থ যা পানিতে অদ্রবণীয়, জৈব দ্রাবকে অদ্রবণীয়। এখন দেখেন লিপিডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারেন, পৃথিবীর সকল লিপিড পানিতে অদ্রবণীয়, লিপিড জৈব দ্রাবকে দ্রবণীয়, জৈব দ্রাবকে দ্রবণীয়। এখন দেখেন আমাদের যে জিনিসটা লাগবে, লিপিড 3 ধরনের, লিপিড 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল লিপিড, সরল লিপিড, আমি বাংলায় বলবো বেশিরভাগ শব্দ সরল লিপিড। এটা হচ্ছে যৌগিক লিপিড। আর হচ্ছে উৎপাদিত বা উদ্বুদ্ধ লিপিড। উৎপাদিত লিখলাম আমি, উৎপাদিত লিপিড। এখন দেখেন লিপিডকে হাইড্রোলাইসিস করলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। আপনার 9, 10-এ পড়ছেন না, ধরেন লিপিডকে হাইড্রোলাইসিস করলে লাইপেজ নামক এনজাইম দ্বারা ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। অর্থাৎ যে লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে সেটা হচ্ছে সরল লিপিড। একদম সহজ ভাষায় যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, বায়োলজি অনেকে কঠিনভাবে বোঝানোর চেষ্টা করবে আপনাকে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মিলে যে লিপিড হয় সেটা হচ্ছে সরল লিপিড। এখন এই সরল লিপিডের সাথে মানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আমি এইভাবে দেখাচ্ছি আপনাকে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস অন্যান্য কোনো যৌগ, এটা হচ্ছে যৌগিক লিপিড। তার মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকলে সেটা হচ্ছে সরল লিপিড। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা অন্য কোনো যৌগ যদি থাকে তাকে বলে যৌগিক লিপিড। এখন যৌগিক লিপিড অনেক ধরনের আছে। একটা হচ্ছে ফসফোলিপিড। এই যে এই শব্দটা আপনি পড়ছেন ফ্লুইড মোজাইক মডেলে, কিন্তু আপনি জানেন না ফসফোলিপিড কাকে বলে। সুতরাং আমি এভাবে পড়াবো যে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আপনাকে পড়াবো। ফসফোলিপিড, সালফোলিপিড বলতে পারেন, অনেক ধরনের আছে। সালফোলিপিড, তারপর হচ্ছে ফসফোলিপিড, সালফোলিপিড, গ্লাইকো লিপিড, বিভিন্ন ধরনের লিপিড আছে। এখন আমাদের এই শব্দটা লাগবে আজকে। মনে রাখবেন ফ্যাটি অ্যাসিড আমি এখানে লিখলাম, ধরেন এটা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল
প্লাস যদি ফসফেট থাকে, অজৈব ফসফেট থাকে, তখন তাকে বলে ফসফোলিপিড। যেমন ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যদি সালফার থাকে তাকে বলে সালফোলিপিড। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সাথে যদি কার্বোহাইড্রেট থাকে তাকে বলে গ্লাইকোলিপিড। কথাটা বোঝার চেষ্টা করবেন। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিয়ে হয় সরল লিপিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যদি অন্য কোনো যৌগ থাকে সেটা হচ্ছে যৌগিক লিপিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যদি অন্যান্য কোনো যৌগ থাকে তা সেটা হচ্ছে যৌগিক লিপিড। এখন যৌগিক লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যদি অজৈব ফসফেট থাকে তাকে বলে ফসফোলিপিড। যদি সালফার থাকে তাকে বলে সালফোলিপিড। যদি কার্বোহাইড্রেট থাকে তাকে বলে গ্লাইকোলিপিড। আপনি কথাটা বুঝেন, আমাদের ফসফোলিপিড লাগবে। আমি বেশি এদিকে মনোযোগ দেওয়ার দরকার না। ফসফোলিপিডটা দেখেন, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটা হচ্ছে সরল লিপিড। তাহলে সরল লিপিডের সাথে যদি ফসফেট থাকে তাকে বলে ফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বা ফসফেট দিয়ে অজৈব ফসফেট নিয়ে যে লিপিড হয় তাকে বলে ফসফোলিপিড। কারণ এই দুটা নিয়ে হচ্ছে সরল লিপিড। সরল লিপিডের সাথে যদি অজৈব ফসফেট থাকে তখন তাকে বলে ফসফোলিপিড। খেয়াল করবেন, ফসফোলিপিড শব্দ আপনি মানে আপনার এই যে ফ্লুইড মোজাইক মডেল প্রচুর পড়ছেন, আপনি খেয়াল করবেন। এখন দেখেন ফ্লুইড মোজাইক মডেলটা আমি আপনাকে কমপ্লিট করি। 1972 সালে প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধে, কোষের বাইরে স্বচ্ছ সজীব দ্বিস্তর বিশিষ্ট, আপনি জানেন প্রতিটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে, আমি যদি প্রাণী কোষেরটা দেখাই এরকম, কোষের বাইরে সমস্ত সাইটোপ্লাজমকে ঘিরে স্বচ্ছ সজীব স্থিতিস্থাপক দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত যে পদার্থ, যে ঝিল্লি থাকে তাকে বলা হয় কোর ঝিল্লি, তাকে বলে সেল মেমব্রেন, তাকে বলে সাইটোপ্লাজমিক মেমব্রেন, তাকে বায়ো মেমব্রেনও বলে। দেখবেন আপনি বইতে বায়ো মেমব্রেনও আছে, বর্তমানে এটাকে বায়ো মেমব্রেন বলে। তো এটার অনেকগুলো মডেল আছে, যেমন স্যান্ডউইচ মডেল আছে। এটা পরীক্ষাতে আসে না, আপনি অবজেক্টিভের জন্য খালি রিডিং দিবেন। এটা পরীক্ষাতে আসবে, আপনি প্রথম যে কোনো কলেজে প্রথম ক্লাস টেস্টে আপনি পাবেন। 1972 সালে সিঙ্গার এবং নিকলসন, খেয়াল করেন, আপনার বই থেকেই পড়া ইম্পসিবল। এই প্লাজমা মেমব্রেনের গঠন, প্লাজমা মেমব্রেন, কোর ঝিল্লি, সেল মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন, বায়ো মেমব্রেন, প্লাজমা লেমা সব সেম জিনিস, কিন্তু একটারই অনেকগুলো নাম আর কি। খেয়াল করবেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল মেমব্রেন, বায়ো মেমব্রেন, কোর ঝিল্লি, বাংলা একমাত্র বলা হয় কোর ঝিল্লি। এখন সিঙ্গার এবং নিকলসন সবচেয়ে সর্বজন গৃহীত, সর্বজন স্বীকৃত একটা মডেল প্রস্তাব করছে, তার হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল বা এটার আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। সাগরে ভাসমান যে বরফ শৈল থাকে, সাগরে ভাসমান যে বরফ শৈল মডেল আর কি, এভাবেও থাকতে পারে পরীক্ষা। ফ্লুইড মোজাইক মডেল, আইসবার্গ মডেল, বরফ শৈল মডেল, এগুলো বর্ণনা দেয়। আচ্ছা, এখন মনে রাখবেন এই সিঙ্গার এবং নিকলসনের মতে প্লাজমা মেমব্রেনের দুটো উপাদান আছে। খেয়াল করেন, দুটো উপাদান, একটা হচ্ছে ফসফোলিপিড আর হচ্ছে প্রোটিন। এই যে দেখছেন, এই দুটোটা আপনি মুখস্থ করছেন। এখন আপনি জানেন ফসফোলিপিড কাকে বলে। সরল লিপিডের সাথে যদি অজৈব ফসফেট থাকে তাকে বলে ফসফোলিপিড, বা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সাথে যদি অজৈব ফসফেট থাকে তাকে বলে ফসফোলিপিড। আপনি সরল লিপিড বলা আর ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে যে লিপিড হয় তাকে সরল লিপিড বলা, একই জিনিস। সরল লিপিডের সাথে অজৈব ফসফেট বলা যে কথা, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সাথে অজৈব ফসফেট একই বলা, কারণ সরল লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে শুধু। আর প্রোটিনের সংজ্ঞাটা তো আপনি জানেন, অ্যামিনো অ্যাসিডের পলিমার হলো প্রোটিন। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে যে পলিমার গঠন করে তাকে প্রোটিন বলে। আমি এর আগে আপনাকে দেখাইছি। এখন দেখেন কত ইজি, আপনি অনেক মুখস্থ করছেন, অনেক চেষ্টা করছেন। কলেজে যারা নতুন উঠছেন বা নতুন ভর্তি হয়েছেন, অ্যাডমিশন হয়েছেন, তারা অনেকভাবে চেষ্টা করছেন যে এটাকে মুখস্থ করার, কিন্তু আপনি 2 বছর মুখস্থ করবেন, পরীক্ষার হলে লিখতে পারবেন না। সিরিয়াসলি আপনি বই খুলে দেখেন, আবুল হাসান, গাজী আজমল, এবং আমি আপনাকে ঠিকানা দেবে, এগুলো যেভাবে পড়াচ্ছি এভাবে প্রত্যেকটা অধ্যায়ের নোট আছে, হ্যান্ড নোট করা আছে আমার। আপনি খালি ফটোকপির দোকানে গিয়ে আপনি জাস্ট খালি ফটোকপির বিলটা দিয়ে আপনার নোটগুলো নিয়ে যাবেন।
ইনশাল্লাহ আপনি পাবেন, ঠিক আছে? বা আপনার যদি ইম্পর্টেন্ট হয় আমি নাম্বার দিয়ে দিব না, আপনি ফোন করলেও আপনাকে বাই পোস্টে পাঠিয়ে দিতে পারবে, কুরিয়ার করে দিতে পারবে যদি আপনার বাসা দূরে হয়। ফসফোলিপিড এবং প্রোটিন, এখন দেখেন তাদের মতে ফসফোলিপিডের দুটি স্তর থাকে, এই একটা, আচ্ছা আমি এইভাবে দেখাচ্ছি, এগুলো ফসফোলিপিড, কিন্তু এই একটা স্তর, এই যে আমি সোজা করে দেখাচ্ছি, আঁকতে গেলে সময় লাগবে, এই যে এইভাবে আপনি বইটা ফলো করতে পারবেন। এই যে ফসফোলিপিড, এগুলো ফসফোলিপিড আঁকছি, এই একটা ফসফোলিপিড বাই লেয়ার, এই যে পুরোটাই ফসফোলিপিড। তাহলে সিঙ্গার এবং নিকলসনের মতে প্লাজমা মেমব্রেনের দুটি উপাদান থাকে, একটা হলো ফসফোলিপিড আর একটা হলো প্রোটিন। ফসফোলিপিডের দুটি স্তর, দেখেন আপনি দেখে দেখে বলবেন, কল্পনায় চিত্রটা আনবেন, এটাই বায়োলজি, বইয়েরই পড়া মুখস্থ করা ইম্পসিবল। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের আবার দুটো অংশ, দেখেন এ একটা স্তর, এ একটা স্তর, এটারও দুটো অংশ, এটারও দুটো অংশ। আমি যদি এখানে দেখাই, আমি যদি আপনাকে এখানে দেখাই, এ একটা ফসফোলিপিড, এই যে এভাবে দেওয়া আর কি বইতে চিত্র, হ্যাঁ দেখেন এই গোলাকার যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড। হাইড্রোফিলিক, এটাকে বাংলায় যদি বলেন আপনি পানিগ্রাহী মস্তক, পানিগ্রাহী মস্তক। আর এটাকে বলা হয় হাইড্রোফোবিক টেল, পানি বিদ্বেষী লেজ। এখন আপনি বাংলাও বলতে পারেন, ইংরেজিতে বলতে পারেন শব্দটা। তাহলে কি দাঁড়ালো আমার, এটা হলো হাইড্রোফিলিক হেড, হাইড্রোফিলিক, আর এটা হলো হাইড্রোফোবিক টেল, আর এটা হলো হেড। খেয়াল করেন, কিন্তু একটু স্পিডে আমার ক্লাসগুলো নিতে হবে, কারণ আপনার পুরো কোর্সটাই আমি আমাদের এই ইউটিউব চ্যানেল আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দিব। আর আপনার যদি ইমার্জেন্সি কোনো ক্লাস লাগে সেটা আপনি কমেন্ট করে আমাকে জানাইতে পারবেন, ইনশাল্লাহ আমার যদি সময় হয় ওইভাবে আমি পোস্ট করতে পারবো ইনশাল্লাহ। আপনার হেল্প লাগবে ইনশাল্লাহ, আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এটা ছড়াই দিতে পারেন যাতে সবাই উপকৃত হয়। তাহলে একটা হচ্ছে হাইড্রোফিলিক হেড। তাহলে কি বলবো আমরা, 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধীয় যে মডেল প্রস্তাব করেন, যা ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল নামে পরিচিত। তাদের মতে প্লাজমা মেমব্রেনের দুটি উপাদান, একটা হচ্ছে ফসফোলিপিড, একটা হলো প্রোটিন। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, ফসফোলিপিডের দুটো স্তর, দেখেন এ একটা স্তর, এ একটা স্তর। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, একটা স্তর, এ একটা স্তর। প্রতিটি স্তরের আবার দুটি অংশ থাকে, প্রতিটি স্তরের দুটি অংশ থাকে। দেখেন এখানে একটা অংশ হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল, এখানে আবার হাইড্রোফিলিক হেড, পুরোটা লিখলাম না, এখানে হচ্ছে হাইড্রোফোবিক টেল। এই তাহলে বলো ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের দুটো অংশ, এটা বাইলেয়ার। প্রতিটি স্তরের দুটি অংশ থাকে, হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক টেল। হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল। মনে রাখবেন ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল। এই যে ধরেন এই গ্যাপে গ্যাপে কোলেস্টেরল আছে, এই যে এই ফসফোলিপিড অণুগুলোর প্রত্যেকটার গ্যাপে ধরেন এখানে আছে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল থাকবেই। তাহলে আমি আবার বলি, ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের দুটি অংশ থাকে, পানিগ্রাহী মস্তক এবং পানি বিদ্বেষী লেজ। ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল, এবং লেজগুলো মুখোমুখি হয়ে অবস্থান করেন। আপনি দেখবেন এই যে হাইড্রোফোবিক টেল, এটা কিন্তু মুখোমুখি। দেখেন হাইড্রোফোবিক টেল মুখোমুখি হয়ে অবস্থান করে, হুবহু নোটে এইভাবে লেখা আছে। আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার, আপনি খালি শুনেন কান দিয়ে, একটু মনোযোগ দেন। 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধে যে মডেল প্রস্তাব করেন,
যাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় বা আইসবার্গ মডেল নামে পরিচিত, হিমশৈল মডেল বলতে পারেন, এটাকে হিমশৈল বলতে পারেন, বরফ শৈল না বলে হিমশৈল মডেল। এই মনে রাখবেন এই শব্দটাও আসে, হিমশৈল। তাদের মতে প্লাজমা মেমব্রেনের দুটি উপাদান দিয়ে গঠিত, একটা হলো ফসফোলিপিড এবং একটা হলো প্রোটিন। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের দুটি অংশ থাকে, একটা হলো হাইড্রোফিলিক হেড আর একটা হলো হাইড্রোফোবিক টেল। লেজগুলো মুখোমুখি অবস্থান করে এবং ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল। প্লিজ এটুকু পর্যন্ত একটু চিন্তা করেন। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, হাইড্রোফিলিক হেড, প্রতিটি স্তরে দুটি অংশ থাকে, একটা হলো হাইড্রোফিলিক হেড, একটা হলো হাইড্রোফোবিক টেল। লেজগুলো মুখোমুখি অবস্থান করে, অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল। এবার আসেন, এই ফসফোলিপিডের যে স্তরগুলো আছে এগুলো প্রোটিন থাকে। আপনার ফসফোলিপিডের কথা কিন্তু শেষ, এবার আসেন প্রোটিন নিয়ে। এখন প্রোটিন এখানে থাকতে পারে, প্রোটিন এখানে। আরেকটা কথা বলে রাখি, এটা হলো প্লাজমা মেমব্রেনের, এখানে সাইটোপ্লাজম আছে, তাহলে এটা হচ্ছে কোষের ভিতর স্তর আর এটা হচ্ছে কোষের বাইরের দিকে। এটা হচ্ছে কোষের ভিতর স্তর, এটা হচ্ছে কোষের বাইরের স্তর। এখন প্রোটিনটা এখানে থাকতে পারে। মনে রাখবেন এই প্রোটিনটা বহিতল, ফসফোলিপিডের বহিতল অথবা অন্তঃতল সংলগ্ন, এটাকে বলে পেরিফেরাল প্রোটিন। এটাকে বলে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল বা অন্তর্নিহিত প্রোটিন। ওকে, এখানে একটা প্রোটিন থাকতে পারে, এই যে দেখেন, এটা বহি বা অন্তঃতল সংলগ্ন, মানে ভিতরের দিকেও থাকতে পারে, সারফেস, এটাকে সারফেস প্রোটিনও আপনি বলতে পারেন, সারফেস প্রোটিনও বলতে পারেন। এটা বহি বা অন্তঃতল, বইতে এটা লিখছে, আপনি এটাই লিখবেন, পেরিফেরাল প্রোটিন। এটা হলো আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে, এটা বলে ইন্টিগ্রাল। আর আরেকটা প্রোটিন আছে দুই স্তর জুড়ে অবস্থান করে, একদম বড় প্রোটিন অণু দুই স্তর জুড়ে অবস্থান করে, এটা বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। তাহলে প্রথমটা হলো কি, তাহলে বলেন প্রোটিনের বিন্যাস কিন্তু তিন ধরনের হতে পারে। এখন এই প্রোটিনের বিন্যাস মানে ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে, ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে। এই বিন্যাস তিন ধরনের হতে পারে, সারফেসে থাকতে পারে, বহিতল বা অন্তঃতল সংলগ্ন, এটা বলে পেরিফেরাল প্রোটিন। এই প্রোটিনটা হলো আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে, এটা বলে ইন্টিগ্রাল। আর এটা দুই স্তর জুড়ে অবস্থান করে, এটাকে বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। মনে রাখবেন এগুলো নোটে যেভাবে লেখা আছে, পেরিফেরাল, এরা ফসফোলিপিডের বহি বা অন্তঃতল সংলগ্ন। তারপর হলো ইন্টিগ্রাল, এই কমা কোটেশন দিয়ে লেখা আছে, এরা ফসফোলিপিডের মধ্যে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকবে। আর ট্রান্সমেমব্রেন প্রোটিন, আন্তঃঝিল্লি, যেটা ট্রান্সমেমব্রেন আন্তঃঝিল্লি প্রোটিন, এরা ফসফোলিপিডের মধ্যে দুই স্তর জুড়ে অবস্থান করবে, দুই স্তর জুড়ে অবস্থান করবে। আমার প্রতিটি ক্লাস আধা ঘন্টা করে হবে। সেকেন্ড ক্লাসে আমরা বাকি ফ্লুইড মোজাইক মডেল শেষ করবো। আজকে অর্ধেকটা হয়ে গেছে ধরেন, বইতে কিন্তু এভাবে নাই। তাহলে আমি প্রথম থেকে একবার বলি, 1 মিনিট লাগবে। 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধীয় যে মডেল প্রস্তাব করেন তাকে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল বলে। তাদের মতে ফসফোলিপিডের দুটি উপাদান থাকে, প্লাজমা মেমব্রেনের দুটি উপাদান নিয়ে গঠিত, একটা হলো ফসফোলিপিড, একটা হলো প্রোটিন। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের আবার দুটি অংশ থাকে, একটা হলো হাইড্রোফিলিক হেড, একটা হলো হাইড্রোফোবিক টেল। ফসফোলিপিডের অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল, লেজগুলো মুখোমুখি অবস্থান করে। ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণু, ফসফোলিপিডের অণুগুলোর ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল। প্রোটিন অণুগুলোর বিন্যাস থাকে, ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে।
এই বিন্যাসের উপর ভিত্তি করে প্রোটিন অণুগুলো 3 ধরনের। পেরিফেরাল প্রোটিন, হ্যাঁ সাথে সাথে বলেন পেরিফেরাল প্রোটিন এরা ফসফোলিপিডের বহিতল বা অন্ততল সংলগ্ন থাকে। ফসফোলিপিডের বহিতল অথবা অন্ততল সংলগ্ন সারফেসের মধ্যে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন এরা ফসফোলিপিডের মধ্যে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। আর আন্তঃঝিল্লি প্রোটিন এরা ফসফোলিপিডের 2 স্তর জুড়ে অবস্থান করে। ফসফোলিপিডের 2 স্তর জুড়ে অবস্থান করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত থাক, বাকিটা আমরা কালকের ক্লাসে আবার পোস্ট করব। আপনারা এগুলো একটু ছড়ায় দেবেন, সবাইকে বলবেন এগুলো একটু দেখতে। আর নোটগুলোর আমি ঠিকানা আস্তে আস্তে বলবো। আর সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট যদি থাকেন বা 9-10-এর কোনো স্টুডেন্ট থাকেন, আপনি যদি রিকোয়েস্ট করেন ওই টপিকটার উপর আমরা ক্লাস দিতে, আমি এক্সট্রা ক্লাস দিব ইনশাল্লাহ। দেখবেন যদি আপনার উপকার হয় আমার খুব ভালো লাগবে। আমি তরুণ স্যার, অনেকেই চিনে আমাকে। আমি প্রায় বিগত 24 বছর ধরে পড়াইছি। তো এখন আমি যে কোনো কারণে দেশের বাইরে আসছি, আর যাওয়া হচ্ছে না হয়তো, এই কারণে এখন আর সরাসরি ক্লাস নিচ্ছি না। আমার প্রচুর স্টুডেন্ট আমি আমার লাইফে পড়াইছি, প্রচুর। দেখেন আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।